আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যেই পরমাণু স্থাপনাটির দৃশ্য দেখছেন, এটার নাম হলো ডিমোনা পরমাণু সেন্টার। ইসরায়েলের সবথেকে গোপন এবং গুরুত্বপূর্ণ পরমাণু সুবিধা। এটি আনুষ্ঠানিকভাবে শিমন প্যারেস নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার নামেও পরিচিত। ২০১৮ সালে এটির নতুন নামকরণ করা হয়। এটি নেগেভ মরুভূমিতে অবস্থিত ডিনোমনো শহর থেকে ১৩ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং জেরুজালেম থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে। দেখুন, এই পরমাণু স্থাপনাটি নির্মাণ শুরু হয় ১৯৫৮ সালে ফ্রান্সের সহায়তায়। পরবর্তী সময়ে এখানে আনুষ্ঠানিকভাবে ১৯৬২ সাল থেকে ১৯৬৪ সালের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ইসরায়েল পরমাণু বোমা তৈরির কাজ শুরু করে। বর্তমান সময়ে প্রতি বছর প্রায় ৯ কেজি প্লুটোনিয়াম উৎপাদন করতে পারে এই কেন্দ্রটি, যা দিয়ে প্রায় ২০ কিলোটন শক্তিশালী একটি পরমাণু বোমা তৈরি করতে যথেষ্ট। এখান থেকে প্লুটোনিয়াম আলাদা করা হয় এবং নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করা হয়, এমন অভিযোগ খুব আগে থেকেই। যদিও বলা হচ্ছে ৯ কেজি প্লুটোনিয়াম, তবে এর উৎপাদন সক্ষমতা আরও অনেক বেশি, যেটা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র গোপন করে। বলা হয় ইসরায়েলের কাছে বর্তমানে ৮০ থেকে সর্বোচ্চ প্রায় ২০০-র কাছাকাছি পরমাণু বোমা রয়েছে। এর বেশিরভাগই কিন্তু উৎপাদন করা হয়েছে এই কেন্দ্রটি থেকে। এটি কৌশলগতভাবে ইসরায়েলের লাইফ লাইন। দেখুন, ইসরায়েলের জন্য কৌশলগতভাবে সবথেকে গুরুত্বপূর্ণ স্থাপনা হলো এটি, কারণ ধারণা করা হয় এখানেই কিন্তু মাটির নিচে এই ইসরায়েলের যে পারমাণবিক অস্ত্রে সুসজ্জিত মিসাইলগুলো রয়েছে তার সাইলো থাকতে পারে। খুবই গোপন এরিয়া, এর আশেপাশে সাধারণ মানুষের প্রবেশই একেবারে সরাসরি নিষেধ। ইসরায়েল এই কেন্দ্রটির গোপনীয়তা এত কড়াকড়িভাবে পালন করে যে আপনি গুগলে যদি সার্চ করেন এই রিসার্চ সেন্টারের নামে, আপনি দুই একটি ছবি ছাড়া আর ছবি পাবেন না, মানে কোনো ধরনের ছবিও তুলতে দেয় না। এতটাই গুরুত্বপূর্ণ এবং নিরাপদ অঞ্চল হলো তাদের এই রিসার্চ সেন্টার। ইরানের জন্য সব সময় এটি অন্যতম বড় প্রধান টার্গেট ছিল। আশঙ্কা ছিল যে কোনো মুহূর্তে এখানে আক্রমণ হতে পারে, তবে এখানে যে কোনো ধরনের আক্রমণ যুদ্ধক্ষেত্রের চূড়ান্ত যে রেড লাইন রয়েছে সেটা ক্রস করা এবং পারমাণবিক যুদ্ধে পৃথিবীকে ধাবিত করা। মানে এখানে হামলা হওয়া মানে পরমাণু যুদ্ধ শুরু হয়ে যাওয়া, এমনটাই কিন্তু আপনি ধরে নিতে পারেন। অবশেষে সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হয়ে গেছে। ইরান এই জায়গায় হামলা করে দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের যে ডিমোনা নিউক্লিয়ার রিসার্চ সেন্টার রয়েছে, কি করে সেখানে সরাসরি গিয়ে ইরানের মিসাইলগুলো গিয়ে আঘাত করছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তার মিত্র দেশের খুবই কড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় কিন্তু এটাকে ঘিরে ছিল। তবে ইরানের মিসাইলগুলোর যে হামলার সক্ষমতা এবং সেগুলোর যে কৌশলগত তীব্রতা ছিল, তার সামনে কিন্তু তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দাঁড়াতে পারেনি। এই ডিনোমার কাছাকাছি আরশদ নামক একটা শহর রয়েছে। এর ভিডিওর পূর্বে নিশ্চয়ই আপনারা দেখেছেন, গুগল ম্যাপে আপনাদের আমি দেখিয়েছিলাম। একটি কৃত্রিমভাবে শহর তৈরি করা হয়েছে মরুভূমির ভেতর, যেখানে এই নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে কাজ করা যেই সকল ইসরায়েলের বিজ্ঞানী বা টেকনিশিয়ান কর্মকর্তারা রয়েছেন তারা থাকেন। পুরো আরশদ শহর এবং ডিনোমার আশেপাশেকে লক্ষ্য করে শক্তিশালী মিসাইল হামলা করেছে ইরান, এবং সেই মিসাইলগুলো অবশ্যই ১ থেকে ১.৫ টন পেলোড সক্ষমতার হবে, এমনটা নিশ্চিত করা গেছে। দেখুন, আশেপাশের যত ধরনের লজিস্টিক সাপোর্টের ফ্যাসিলিটি ছিল এই নিউক্লিয়ার রিসার্চ সেন্টারের জন্য মোটামুটি সকল কিছুকেই নিবৃত করে ফেলেছে ইরান। দেখুন, ভিডিওতে দৃশ্যমানভাবেই কিন্তু বিষয়গুলো পরিষ্কার যে গুরুত্বপূর্ণ লজিস্টিক সাপোর্টের এরিয়াগুলো সকলভাবেই কিন্তু ভালোভাবে নিবৃত করতে সক্ষম হয়েছে ইরানের মিসাইলগুলো। এই ঘটনা গতকাল রাতের দিকে হয়েছে। রাত ১টা থেকে ২টার মধ্যেই ধারাবাহিকভাবে এই হামলাগুলো করে, এবং এর পরই কিন্তু বিশ্ব গণমাধ্যমগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যুক্তরাষ্ট্রের পলিটিকো বা পশ্চিমা বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। ইসরায়েলের মতো দেশ যারা প্রতিদিন শত শত মিসাইল হামলা হলেও ২-১ জন আহত হয়েছে স্বীকার করে, সেখানে এই ডিনোময় হামলায় তারা স্বীকার করেছে ১০০ জন সরাসরি মারাত্মকভাবে আহত হয়েছেন। এখন দেখুন, সংখ্যাটা আপনাকে বুঝতে হবে যে ইসরায়েলের মতো দেশ যারা সহজে কোনো কিছু স্বীকার যায় না, তারা সরাসরি স্বীকার গিয়েছে যে
100 জন আহত হয়েছেন এই হামলায়। সুতরাং বুঝতে হবে যে গতকাল রাতে যে হামলাটা করেছে ইরান নিউক্লিয়ার রিসার্চ সেন্টারকে কেন্দ্র করে, সেই হামলার তাদের পক্ষ থেকে যে শক্তিমত্তা ব্যবহার করা হয়েছে সেটা কোন লেভেলে ছিল। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার বক্তব্যে বলেছেন, খুবই কঠিন রাত এবং সব ফ্রন্টে প্রতিশোধ নেব। যুক্তরাষ্ট্র এই হামলার বিষয়ে বলেছে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং সেন্ট্রাল কমান্ড বলেছে ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা দুর্বল করে তারা নাকি দিয়েছে। দেখুন, আন্তর্জাতিক আণবিক সংস্থার ডিরেক্টর রাফেল গ্রোসি তার বক্তব্যে বলেছেন যে যদিও ইরান এই পরমাণু স্থাপনায় ইসরায়েলের আক্রমণ করেছে, তবে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে সরাসরি মিসাইল হিট করেনি। এখন পর্যন্ত কোনো নিউক্লিয়ার রেডিয়েশন লিক করার খবর তাদের কাছে নেই। বড় কোনো দুর্ঘটনা পরমাণু কেন্দ্রিক হয়নি। তবে আশেপাশের ইনফ্রাস্ট্রাকচারগুলোকে লক্ষ্য করে হামলার পর লজিস্টিক সাপোর্টের পুরো যে ক্যাপাবিলিটি ছিল সেটা কিন্তু ধ্বংস হয়ে গেছে। দেখুন, ইসরায়েলের এই পরমাণু স্থাপনায় হামলার নিন্দা করেছে G7। তারা সরাসরি বলেছে ইরানের আক্রমণ অযৌক্তিক এবং নিন্দনীয়, তাই তারা তীব্র নিন্দা জানিয়েছে। সিভিলিয়ান ও অবকাঠামোর উপর এই ধরনের হামলা দ্রুত তারা বন্ধ চায়। এছাড়াও চীন এবং রাশিয়া শুধু এই হামলার বিষয়ে বলেনি, তারা কিন্তু অন্যান্য ইরানের ভূখণ্ডেও যে হামলা হয়েছে তার বিষয়েও তারা নিন্দা করেছে। দেখুন, এই যে ইরান সরাসরি ইসরায়েলের পরমাণু স্থাপনায় আক্রমণ করলো, এটিকে কিন্তু আমরা বলতে পারি মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে সর্বশেষ ধাপ রয়েছে সেটা শুরু হয়ে গেল এবং পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়ল। এখন এই ঝুঁকি বাড়া বা একেবারে শেষ সময়ের যেই শেষ ধাপের যুদ্ধ শুরু করা, এর জন্য কিন্তু দায়ী ইরান নয়, এমনটা ইরান দাবি করছে। কারণ ইসরায়েলের পরমাণু স্থাপনায় আক্রমণের পূর্বে ইরানের পরমাণু স্থাপনা নাতানজতে আনুষ্ঠানিকভাবে হামলা করেছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। গতকালকে একেবারে দুপুরের দিকে এই হামলা হয়েছিল। তার প্রতিক্রিয়া হিসেবেই কিন্তু ইরান এই ইসরায়েলের পরমাণু স্থাপনায় আক্রমণ করেছে। ইরানের পরিষ্কার স্ট্যান্ড, তারা বলছে যে যেমন আমাদের সঙ্গে করা হবে তেমনই কিন্তু আমরা জবাব দেব। যদি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আমাদের পরমাণু স্থাপনায় আক্রমণ না করত, তাহলে আমরা ইসরায়েলের এই পারমাণবিক রিসার্চ সেন্টার, যেখানে হামলার ফলে নিউক্লিয়ার রেডিয়েশন লিক হওয়ার ঝুঁকি রয়েছে, সেখানে কিন্তু হামলা করতাম না। যেহেতু আমাদের উপর হামলা হয়েছে, আমরা পাল্টা জবাব দিয়েছি। এক্ষেত্রে দায় দায়িত্ব যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের, তারা কিন্তু এমনটা দাবি করছেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যখন এই ধরনের বিপর্যয়ের অবস্থায়, তখন আন্তর্জাতিক যে স্বাস্থ্য সংস্থা রয়েছে তারা নিশ্চিত করেছে তারা পারমাণবিক বিপর্যয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন মধ্যপ্রাচ্যে। WHO-র যে ইস্টার্ন মেডিটেরিয়ান অঞ্চলের পরিচালক রয়েছেন হান্নান বাকলি এই সপ্তাহে পলিটিকোকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, সম্ভাব্য সবথেকে খারাপ পরিস্থিতি হতে পারে এই মধ্যপ্রাচ্যে পারমাণবিক দুর্ঘটনার ফলে, যার জন্য কিন্তু আমরা ব্যাপক ভিত্তিতে প্রস্তুতি নিচ্ছি এই পারমাণবিক যে বিপর্যয় রয়েছে তা মোকাবেলা করা যায়। আর এই জন্য আমাদের টিম এবং কি ধরনের উপকরণ লাগবে তা আমরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জমায়েত করছি। কারণ পারমাণবিক যুদ্ধ এবং বিপর্যয়ের যে ঝুঁকি রয়েছে, এটা শুধু এখন আশঙ্কাজনক বা আন্দাজের উপর নয়, এটি এখন মারাত্মকভাবে বাস্তবতা, যার জন্য তারা এই প্রস্তুতি নিচ্ছে। যাই হোক, আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে মধ্যপ্রাচ্যের এই নতুন অত্যন্ত বিপজ্জনক বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। যখনই নতুন কোনো আপডেট আসবে ইনশাল্লাহ আপনাদের আমি দিতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।